আচ্ছা, এখন সর্বপ্রথম বিষয় সেটা হলো যে অ্যাকচুয়ালি ফেয়ারওয়েল ডিসকাভারটা কিরকম হয়। অ্যাকচুয়ালি সবচেয়ে প্রথম কথা হলো ফেয়ারওয়েলের যে আমি যেভাবে আলোচনাটা করি সেটা হলো যে আপনি যে উদ্দেশ্যে একটা কোর্স এনরোলমেন্ট করেছেন সেই উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি ছিল এটা একবার রিমেম্বারিজ করা, যে আমি যে কোর্সটাতে এসেছিলাম এই কোর্স দ্বারা আমি কি লাভবান হওয়ার চেষ্টায় এসেছিলাম সেটা কি আমি হয়েছি কিনা, এই জিনিসটা হলো সর্বপ্রথম ডিসকাভারি করা। এখন কথা হলো সর্বপ্রথম ডিসকাভারির মধ্যে এখন যেটা হলো যে সেটা হলো যে ভাই আমার তো চাহিদা অনেক বেশি ছিল, তো সেক্ষেত্রে আপনার চাহিদা কিভাবে বৃদ্ধি হবে সেই ডিসকভারিজ কিন্তু আমরা অলরেডি করেছি। যেমন আপনাকে আমরা কি করেছি, বেসিক থেকে শুরু করেছি, একবারে ফান্ডামেন্টাল থেকে আপনাকে বিল্ড আপ পয়েন্ট শিখিয়েছি, বিল্ড আপ থেকে শুরু করে এখন আমি আপনাদেরকে বলেছি যে হ্যাঁ বিল্ড আপ ডান, এখন আপনি আপনাকে আরও কিছু প্রজেক্ট আমি দিয়েছি যেটা হলো আপনাদের ফটোশপের ক্লাস কমপ্লিট করার পর, তাই না, 16টা পিএইচডি আমি দিয়েছিলাম, সেই পিএইচডিগুলোকে নিজেকে এই ব্যবহার করার মাধ্যমে বেসিক বিল্ড আপটা ওইখান থেকে ডান করা হয়। নেক্সট কি করেছিলাম, আমাদের মাল্টিপল সেকশন নিয়ে কাজ করা হয়েছে, যেমন রেসপন্সিভ, পরবর্তীতে জাভা স্ক্রিপ্ট, জেকুয়ারির এবং কি প্লাগইনস নিয়ে বিভিন্ন ডিসকাভারি করেছিলাম, এবং প্লাগইনের বড়সড় একটা লিস্ট আমি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। তো সেক্ষেত্রে আপনি এখন কি করতে পারছেন, একটা ওয়েবসাইটকে অ্যাট্রাকটিভ করার জন্য কি কি ম্যাটেরিয়াল দরকার সেগুলো আপনি অলরেডি জানেন। এরপর মার্কেট প্লেস, মার্কেট প্লেস ইজ নট অ্যাবাউট অনলি টেকিং অর্ডার অ্যান্ড গিভিং your product delivery, not only that, এখানে আপনার কনভারসেশন আছে, ক্লায়েন্ট অ্যানালিটিক্স আছে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আছে, ক্লায়েন্টের সাথে কনভারসেশন রেশিও কেমন হওয়া উচিত, কনভারসেশন কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো থাকে। তো সেই জন্য আমি আপনাদেরকে কি করেছি, ফ্রিল্যান্স মার্কেট প্লেসের সাথে পরিচিত করিয়েছি, দুটো মার্কেট প্লেসের সাথে, ফ্রিল্যান্সিং, ফাইবার। সেখানে 4টা টপিক ছিল, মানে মার্কেট প্লেস, টাইপ অফ মার্কেট প্লেসের থেকে 4টা টপিক ছিল, সেটা হলো যে জব পোস্ট বা বিডিং, কন্টেস্ট, আর এটা হলো সার্ভিস ওরিয়েন্টেড, সবগুলো ডিসকভার আমি করেছি। এরপরে শুরু হয়েছে সিএমএস, এর মাঝখানে কিন্তু আপনারা অনেকগুলো ক্লাস, অনেকগুলো না 2-3টা ক্লাস অতিরিক্ত করেছেন, যেমন ডোমেন এন্ড হোস্টিং। ডোমেনের ক্লাসটা আমি মনে হয় সম্পূর্ণ আপনাদের এটা নিতে পারি না, বাট আপনাদেরকে কিন্তু রিকভারি পোস্টও দিয়েছি, যে ডোমেন হোস্টিং কাকে, কোনটা কি বলছে, কেন ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ অ্যাকনলেজমেন্ট দিয়েছি। এরপরে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা 3টা প্রজেক্ট কমপ্লিট করেছি। নাম্বার 1 একটা নিউজ পেপার সাইট নর্মাল, নাম্বার 2 একটা নর্মাল ডেমো ইম্পোর্টার টেমপ্লেট ইউজ করেছি, সরি পিএইচডি টু ডাব্লিউপি করেছি। নাম্বার 3 যেটা, সেটা কি করেছি, যেটা হলো আমাদের ই কমার্স সাইট মেনটেনেন্স থেকে শুরু করে একটা সাইট ক্রিয়েশন পর্যন্ত আমাদের যা যা জানা দরকার আমরা সবগুলো কিন্তু ওখানে কভার করেছি। তার মানে হলো আমাদের এখানে খুবই কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক কভার করা হয়েছে, বাট দ্যাটস নট এনাফ, আমি এখানে বলতেছি বারবার। এখন কত হলো আপনাদেরকে আরও গেন আপ হওয়া উচিত। এখন কত হলো গেন আপ হওয়ার জন্য যখন আপনি প্ল্যান করতে চান তখন কিন্তু অবশ্যই আপনার কি থাকে, একটা মানে মনে খুদ কাজ করে যে কিভাবে স্টার্ট আপটা করবো, মানে বিল্ড আপটা কিভাবে শুরু করা যেতে পারে। তো সেটার জন্য আমি সর্বপ্রথম একটা আপনাদেরকে সিরিয়াল মেনটেন করে দিই, নোট খাতা লিখে রাখতে পারেন যে আপনারা নিজেদেরকে কিভাবে এই মডিউলটাকে উপর কমপ্লিট করতে পারেন, বা এই মডিউলটা সম্পূর্ণরূপে কি করতে পারেন, এন্ড করতে পারেন। নাম্বার 1, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে কি করেছিলাম, একটা ডিসকাভারিজ দিয়েছিলাম, একটা আলোচনা করেছিলাম, ওই ক্লাসের উপর একটা কি করেছি, দ্বিতীয় নাম্বার যেটা, ওই ক্লাসের উপর একটা দেখিয়েছি, স্যাম্পল আমি করে দেখিয়েছি। 3 নাম্বার, আমি কিন্তু ওই ক্লাসের পাশাপাশি বিভিন্ন ধরনের অতিরিক্ত রিসোর্স আমি প্রদান করেছি। কাইন্ড অফ রিসোর্স কি, ইনফরমেশন রিসোর্স। যেমন আমি এখানে কিন্তু তখন আলোচনা করি নাই যে HTML এর মধ্যে কয়টা ট্যাগ আছে, আমি যে HTML এর মধ্যে বেসিক কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু এরপর আমি বলেছি যে এরকম 120টা ট্যাগ আছে, আপনাদেরকে দেখে আসতে হবে। এই যে আপনি যদি এই 3টা ফলো করেন, নাম্বার 1 ক্লাসটা মনোযোগ সহকারে দেখছিলেন এবং ক্লাসের অনুযায়ী হোমওয়ার্ক করেছিলেন, এবং ওই যে অতিরিক্ত রিসোর্স এইটা আপনি ফলো কমপ্লিট করেছিলেন, তার মিনস আপনি এখন 1 নাম্বার ক্লাসটা সম্পূর্ণরূপে কি করেছেন, একেবারে কড়া দণ্ডায় হিসাব গ্রহণ করেছেন, 1 নাম্বার ক্লাস শেষ। সেম টু সেম দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে বসেন, যে দ্বিতীয় ক্লাসে কি আজকে আমি যা করিয়েছি আপনি ওই ক্লাসটাকে সম্পূর্ণ করতে পেরেছেন কিনা। এই যে 3টা অবজেক্ট দিয়ে দিলাম না, নাম্বার 1 ক্লাসটা ভালোভাবে বুঝেছেন কিনা, ক্লাস অনুযায়ী হোমওয়ার্ক করেছেন কিনা, ক্লাসের বাইরের রিসোর্সগুলো আপনি ইউজ করেছেন কিনা, 3টা টপিক। এই 3টা টপিক যদি আপনি এখানেও চলে যান আপনার ক্লাস 2 ডান, ক্লাস 3 এরকম, ক্লাস 4 এরকম, সিরিয়াল বাই সিরিয়াল। যখন ক্লাস 3 পর্যন্ত চলে গেছে, ক্লাস 3 এর পরে অতিরিক্ত আমি একটা কি নিচ্ছি,
আমি আপনাদেরকে একটা হয়তো বা হোমওয়ার্ক দিয়েছি অতিরিক্ত, যেটা আপনাদের ক্লাস টপিকের বাইরে, তাহলে সেটাও আরেকটা কি হয়ে যাবে, এডিশন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার যতগুলো ক্লাস আমি কভারেজ করেছি সবগুলো ক্লাসটাকে একটা ওভারভিউ নেন, যে আপনি এই ক্লাস থেকে কি শিখতে পেরেছেন, এটা শিখতে পারার পর এখানে কি কোনো ল্যাকিংস আপনার আছে কিনা, যদি থাকে তাহলে এটা কিভাবে রিকভার করা যায়, এটাকে আবার কি করেন, করেন, প্র্যাকটিক্যাল করেন। আপনি যদি আমার ক্লাসের মধ্যে না বুঝেন এই টপিকটা গুগল করেন, ইউটিউব করেন, ইউটিউব গুগল, আপনি যদি এখন থেকে ধরে নেন ইউটিউব এটা ইজ নট এ সোশ্যাল এন্টারটেইনমেন্ট মানে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, নট ফর এন্টারটেইনমেন্ট, ইট ইজ অলসো এডুকেশনাল ওয়েবসাইট, এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট, এটাকে আপনি এডুকেশন হিসাবে নেন, ঠিক আছে? তো ইউটিউবকে যখন আপনি এডুকেশন হিসেবে নেবেন, গুগলকে যখন গুগল সার্চকে আপনি যখন এডুকেশন হিসেবে নেবেন, তখনই আপনি এই ওয়েব সেক্টরটাকে কি করতে পারবেন, ভালোভাবে জব্দ করতে পারবেন, এবং আপনি যে লেভেলটাতে এখন চিন্তা করছেন যে আমার ওই লেভেল পর্যন্ত যাওয়া উচিত, আপনি সেই লেভেল পর্যন্ত যাইতে পারবেন, ঠিক আছে? অনেক কিছু আছে ওয়েবে, অনেক কিছু। এই যে আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে একটু লেখেন যে ইন্সপায়ার্ড ওয়েবসাইট, মানে ইন্সপিরেশনের ওয়েবসাইট, মানে যেগুলো ওয়েবসাইট ডিজাইন দেখলে ইন্সপায়ারেশন আসে, এরকম অনেক আছে, ইউটিউবার আছে যারা এরকম কি করে, এরকম কন্টেন্ট নিয়ে আসে, ইন্সপায়ারেশনাল ওয়েব ডিজাইন, এভাবে লেখেন। এই যে ফাইন্ডিং ইন্সপিরেশন, কিভাবে ইন্সপিরেশন পাওয়া যায়, ডিজাইন ট্রেন্ড, যে এই যে 2022-এ এসে মানুষ কি ধরনের ওয়েবসাইটকে পছন্দ করছে, এগুলো কি আপনাদের জন্য না, এগুলোই তো আপনাদের জন্য। আমি এখানে অনেকগুলো দেখেছি, অনেকগুলো দেখছি না, এই যেটা অর্ধেক দেখেছিলাম কোনো কারণ সাথে কমপ্লিট করতে পারিনি। এই যে টপ ওয়েবসাইট ফর ইন্সপিরেশন, আচ্ছা এটা গ্রাফিক ডিজাইনারদের জন্য। পরবর্তীতে এই যে দেখেন ইউজিং এআই টু ক্রিয়েট সিক ওয়েব ডিজাইন, এই যে একটা ছোট একটা কাজের মাধ্যমে কত সুন্দর একটা ওয়েবসাইটের তৈরি করে ফেলছে, লেআউট তৈরি করে ফেলছে, মানে ওই যে ফিগমা টু এসটিএমএল, এটা শুধুমাত্র ফিগমা করা, এসটিএমএলটা এখনো তৈরি করে নাই, জাস্ট খালি ফিগমা করেছে। এই যে টপ 5 অ্যামাজিং ওয়েবসাইটস, এই যে ফ্লাক্স একাডেমি, ডিজাইন কোর্স, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা চ্যানেল, এগুলোদেরকে আপনি ফলো করতে পারেন। এই যে ফ্লাক্স একাডেমি, আমি যেসব কন্টেন্ট নিয়ে রিসার্চ করি তখন আমাদেরকে এর সামনে এগুলো আসে, ফ্লাক্স একাডেমি, এইসবের মাধ্যমে আপনি ওয়েব ইন্সপিরেশন পাবেন ইউটিউবের মাধ্যমে। এখন আপনি গুগল সার্চের মাধ্যমে গেলে থিম ফরেস্ট চলে যান, থিম ফরেস্ট তো হিউজ একটা মার্কেট প্লেস আপনাকে রিসার্চ করার জন্য। ওই রিসার্চের সাথে কম্পেয়ার করে আপনি দেখেন যে আপনার মধ্যে এখন কি ল্যাকিংস আছে। আপনি কিন্তু সর্বপ্রথম ল্যাকিংস দূরীভূত করে বলছেন আমাদের মডিউলের। নাম্বার 2 যেটা, সেটা এখন কি করছেন, ইন্সপিরেশনাল ওয়েবসাইট, ট্রেন্ডি ওয়েবসাইট বর্তমান সময়ে কোনগুলো আছে সেগুলো কভার করছেন। এই জিনিসগুলো যদি আপনি ওইভাবে মানে লেভেল বাই লেভেল দুটো কভার করেন, দেন আমি বলবো যে আপনি এখন অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে সার্ভিস দেওয়ার জন্য রেডি, ঠিক আছে? কথাটা বলতে গেলে আজীবও লাগতে পারে যে ভাই এখন একটা প্রজেক্টও কমপ্লিট করিনি, বাট আপনাদেরকে ওই প্রজেক্টগুলো যদি কমপ্লিট করেন দেন আপনাদের হাতে কিন্তু আমি একটা পর্যাপ্ত সময় দিয়েছি, এবং আপনারা এখনো পর্যন্ত নিজেদের সময়গুলো যদি ওইভাবে কাজে লাগান এখনো অনেক সময় আপনাদের হাতে আছে। নাম্বার 3 যেটা, সেটা হলো যে আমি তাহলে একটু পেইন্ট ওপেন করি। সর্বপ্রথম কি বললাম আপনাদেরকে, আমি একবার পয়েন্ট পয়েন্ট লিখি। 18 নাম্বার 1 যেটা বললাম সেটা হলো যে মডিউল রিসার্চ, না কি আকারে রিসার্চ করতে হবে বললাম, এটাও লিখিত দ্বারা। Number 1, by completing module, by completing assignment, আর একটা লাস্ট কি বললাম, এক্সট্রা রিসোর্সেস বা রিসোর্স, ঠিক আছে? এই তিনটা জিনিসের উপর বেস করে আপনাকে কাজ করতে হবে। নাম্বার 2, এই তিনটা যদি কমপ্লিট হয়ে যায়, ওয়েব ইন্সপিরেশন, কিসের মাধ্যমে, অন ইউটিউব, যদি হয় অন ইউটিউব হয় তাহলে সার্চ করবেন যে ইন্সপিরেশনাল ওয়েব ডিজাইন বা ওয়েবসাইটস,
যদি ইয়া হয় যদি সার্চ হয় তাহলে গুগল সার্চ থিম ফরেস্ট, গুগল থিম ফরেস্ট অনেক হিউজ মার্কেট প্লেস, অন্য মার্কেট প্লেসের সাথে পরিচিত করার প্রয়োজন নেই, কারণ একটা মার্কেট প্লেস ইনাফ আপনাদের ইন্সপিরেশনের জন্য। নাম্বার 3, এখন আপনাদের কি মার্কেট প্লেসের জন্য রেডি বললাম। তো মার্কেট প্লেসের জন্য যদি রেডি করতে হয় তাহলে আপনার কি লাগবে? সর্বপ্রথম কিছু অ্যাট্রাকটিভ প্রোফাইল তো লাগবে নাকি। ধরেন আপনি এখন একজন ভাইবা দিতে গেছেন একটা সার্ভিস রিলেটেড কি করার জন্য, প্রজেক্ট একটা সার্ভিস দেওয়ার জন্য, যে আপনাকে ওয়েব ডিজাইনার হিসেবে মানুষ হায়ার করতে চেয়েছে, আপনি গেলেন ইন্টারভিউতে, সে আপনাকে কোয়েশ্চেন অবশ্যই করবে না যে আপনার করা মানে অলরেডি করেছেন এরকম কিছু প্রজেক্ট আমাদেরকে দেখান, করবে কি করবে না? অবশ্যই করবে। তো সেটা আপনি কিভাবে কাজ করবেন বা সেই কোয়েশ্চেন আনসারটা আপনি কিভাবে করবেন, সেটা করার জন্য আপনি এখন যেটা করতে হবে তাহলে আপনাকে বিল্ড এ স্ট্রং পোর্টফোলিও। তো আমি এখানে লিখলাম বিল্ড এ স্ট্রং পোর্টফোলিও, এবং স্ট্রং আরেকটা অ্যাড করে দিই, সেটা হলো যে অ্যাট্রাকটিভ। খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ পোর্টফোলিও বানালেন ওয়েবসাইট দেখেই মানুষের মন মরে গেছে, সে আর সার্ভিসই নিবে না, তাহলে কিন্তু হলো না। তার আপনাকে কি করতে হবে? একটা স্ট্রং অ্যাট্রাকটিভ পোর্টফোলিও বিল্ড করতে হবে, এবং সেটা বিল্ড আপ করার জন্য কটা প্রজেক্ট দরকার? মিনিমাম 5টা, যেটা অ্যাট্রাকটিভ, নট এই ডিটেলস বা আমরা যেগুলো 16টা প্রজেক্ট দিচ্ছি ওখানেও কয়েকটা ডিজাইন আছে যেগুলো অ্যাট্রাকটিভ, ওগুলোও আইডিয়া রাখতে পারেন, বাট আউট অফ দ্য বক্স, মানে আপনার এই যে মডিউল বা এইগুলোর বাহির থেকে গিয়ে আপনি অন্যান্য ডিজাইনটাও কি করেন, ফলো আপ করেন। এইভাবে তাহলে কি করেন, একটা অ্যাট্রাকটিভ পোর্টফোলিও বিল্ড করতে পারবেন। দেন একটু ইয়া নেন, গ্যাপ নেন, গ্যাপ নেওয়ার পর এরপরে মানে একটু ইয়া করার পর এখন আপনি আসেন কি সার্ভিস, চলে যাবেন কি দেওয়ার জন্য? সার্ভিস প্রোভাইড করার জন্য। SERVICE সার্ভিস প্রোভাইড, অ্যাজ এ কি হিসেবে সার্ভিস প্রোভাইড করবেন? অ্যাজ এ FRONT ফ্রন্ট এন্ড DEVLOPER, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন বিষয়টা হলো সার্ভিস প্রোভাইড অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন আমি এইভাবে যাইতে বলতেছি, আপনাদের কাছে একটু হার্শ ফিল হতে পারে যে এই তিনটে যদি আপনি ফলো করে শেষ করতে চান তখন এই জিনিসটা দিতে গেলে আপনার অনেকটা সময়ের ব্যয়ের প্রয়োজন। তো এখানে আমি বলবো যে সময়ের দিকে না তাকিয়ে আপনার শুরু করা। যেমন আমার একটা লাইফে একটা ভুল ছিল, সেটা হলো যে আমি সব কমপ্লিট করব, দেন আমি মার্কেট প্লেসে নামবো। সব কমপ্লিট মানে আমি এটা শিখবো সেটা শিখবো, এই সেই সব শেখার পর মার্কেট প্লেসে আমি কি করব, কমপ্লিট করব। এটা খুবই একটা লেম এক্সকিউজ, এবং এটার কারণে আপনার অনেক সময় লস হয়। সেজন্য আপনাকে এমন একটা মানে ফিল্ডে থাকতে হবে যেখানে রানিং ফিল্ড, মানে যেখানে মানুষ দৌড়াচ্ছে, সেখানে যদি আপনি থাকেন তাহলে কি হবে, আপনি ওই রানিং এ থাকার কারণে আপনি এখন নিজের ল্যাকিংস গুলো সম্পর্কে প্রতিনিয়ত কি হবেন, আপনার নিজের উপরে আপনার ফ্রাস্ট্রেশন আসবে যে ভাই আমি তো এটা জানি না এটা জানি না, তাহলে তখন এই যে ফ্রাস্ট্রেশন পার ডে আসতেছে আপনি তখন শিখতেছেন। এই কারণে আপনাকে কি করতে হবে, অলওয়েজ সার্ভিস প্রোভাইডের মধ্যেও কি করতে হবে, ইন থাকতে হবে। যেমন আমি সার্ভিস দিচ্ছি, আমি আপনাদেরকে আমি নিজেরও কি করছি, স্কিল ডেভেলপ করছি, এরকম ভাবে নিজেও কি করতে হবে, আপনাকে এভাবে নিজেকে স্কিল ডেভেলপার হইতে হবে। ওকে, এখন কোয়েশ্চেন হলো সার্ভিস প্রোভাইড অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন কথা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার এন্ড আছে আরেকটা হলো কি এন্ড WP কাস্টমাইজার। WP কাস্টমাইজার বা মানে ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিস, কারণ আপনি ওয়ার্ডপ্রেসও জানেন, কারণ আমাদের কোর্সে যদি আপনি ওয়ার্ডপ্রেস রয়েছে, আপনি যদি মডিউল কমপ্লিট করেন তার মানে আপনি এখন কি ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি জানেন, এবং আমাদের প্রথম যে টার্গেটটা থাকবে সেটা হলো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কি দেওয়া, সার্ভিস প্রোভাইড করা। ঠিক আছে, কারণ প্রথমেই ভাবেই র ডিজাইন কেউ দিতে চায় না। ঠিক আছে, ওকে। তো এই হলো মূলত কয়েকটা টপিক যে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার জার্নি কমপ্লিট করার ওয়েটা কোন লেভেল পর্যন্ত। তার মানে এখন আমরা কি করছি, সার্ভিস প্রোভাইড অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। এখন এখান থেকে আপনার এখন কাজ হলো কি, 4টা তো হয়ে গেল। এখন আমরা চলে আসি একটু ডিসকভারি, যেটা হলো যে আমি সর্বপ্রথম তাহলে মার্কেট প্লেসের কথা বললাম। মার্কেট প্লেসের মধ্যে আপনি তাহলে কি করতে পারবেন, WP কাস্টমাইজারের কি কি সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। সর্বপ্রথম হলো ধরেন আপনার ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, এই যে এখন এই সার্ভিসটা যদি আপনি এখন দিতে চান তখন আপনি কিন্তু একেবারেই ওয়ার্ডপ্রেস ক্রিয়েশন থেকে শুরু করতে পারেন না।
মানে ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েশন, কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েশন, কারণ ওগুলো অনেক বড় বড় প্রজেক্ট হয়। ফাইবারে চলে যাবেন, রিসার্চ করেন ওয়ার্ডপ্রেস রিলেটেড কি কি সার্ভিস আছে, ওয়ার্ডপ্রেস রিলেটেড স্মল সার্ভিস। ফাইবার অলওয়েজ বা ফাইবারের বিগিনার যারা, তাদেরকে স্টার্ট আপের জন্য আমি একটা থিওরি বলে দিচ্ছি। ফাইবার যদি আপনি কোনো কাজ স্টার্ট আপ করতে চান, ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হয়। কারণ প্রথমেই কেউ আপনি কি দিবেন, $100-200 কাজ দিবে না, সে আপনাকে $5 থেকে $10 কাজ দিবে। $5টাই ফিক্সড। তার মানে আপনাকে এখন এমন একটা কাজ ধরতে হবে যেখানে আপনি $5 সার্ভিস দিতে পারেন, এমন একটা সেকশন নিয়ে কাজ করতে হবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি $5 পুরো একটা সম্পূর্ণ ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দেবো, ইউর ওয়েলকাম। তার মানে আপনার চিন্তা ভাবনা ওরকম, বাট আপনাকে ওই চিন্তা করতে হবে যে আপনার কাজের ডিমান্ডও কমবে না, আপনার সার্ভিসের চার্জও ঠিক থাকবে। এইভাবে আপনি তাহলে কি করতে পারবেন, একটা পারফেক্ট সার্ভিস নিয়ে নামতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি নিজে আইডেন্টিটিকে ডেভেলপ করে দেন আপনি নেক্সট লেভেল পর্যন্ত যেতে পারবেন, যেখানে আপনি এখন বড় বড় কাজের একটা হাত নিতে পারবেন। বিষয়গুলো কি সবাই বুঝতে পারছেন নাকি না জাস্ট শুনে যাচ্ছেন? একটু আওয়াজ দেন তো, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ফাইবারে চলে যান, দেখি তো আমি ফাইবারে কিছু পাই কিনা, চোখের সামনে পড়ে কিনা, কারণ এইসব টপিকগুলো খুঁজে পাওয়া অনেক টাফ, এইসব সাব টপিক, কারণ সবাই তো কাজ করতেছে। আমি এখন বললাম যে ভাই আসেন, আইসা কি করেন, ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েশন করেন। ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েশনের জন্য এক একজন কত ডলার চার্জ নেয়, ওয়ার্ডপ্রেস কন্ট্রাক্ট ফর্ম 7, এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 সে কি করে, কাস্টমাইজ করে দেয়, এটার জন্য সে $10 নেয়। কি করে সে, ওই যে ওয়ার্ডপ্রেসের কন্ট্রাক্ট ফর্ম আছে না, যে আমরা যে কন্ট্যাক্ট করি না, কন্ট্রাক্ট ফর্ম 7, এটা সে কাস্টমাইজ করে, এটার জন্য সে $10 নিচ্ছে। এই যে I will install any WordPress theme and fix up issues, শুধুমাত্র কি করে বুঝে নেন, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে দেয়, দ্যাটস ইট, ওনার আর কোনো কাজ নাই। এবং জাস্ট অন্যান্য কোনো ফিক্স থাকলে, ইস্যু থাকলে ওটা ফিক্স করে দেয়। তার মানে এই যে এরা কিন্তু কি করছে, আপনি তাহলে বুঝতে পারছেন একটা ওয়ার্ডপ্রেস এর ইনস্টল করা কিন্তু আহামরি কিছু না, জাস্ট আপনি একটু সিপিএনএল এর পরিচিতি জানেন, আপনি একটু লোকাল সার্ভার জানেন, দ্যাটস ইট। কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল কিন্তু আমরা প্রথম ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাসে দেখেছি। ওকে, I will train you how to use WordPress for WooCommerce. WordPress ট্রেনিং, যে WooCommerce এর জন্য বা ওয়ার্ডপ্রেস কিভাবে ইউজ করতে হবে, সে এক প্রকার কি কোর্সই সেল করতেছে আর কি, এক ভাষায়। এরপর কি আছে, I will create responsive WordPress website using Elementor Pro। এই যে দেখেন, Elementor Pro এর মাধ্যমে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেব, যার কত, $100। তার মানে এখন যদি আপনি শুরুতেই $100 নিয়ে নামেন, তাহলে কিন্তু এই মার্কেট আপনার জন্য না, এবং আপনি অতি সত্বর কি হয়ে যাবেন, এখান থেকে ডিমোটিভেটেড হয়ে বের হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে শুরু করতে হবে এই যে $10 $5 সার্ভিস দিয়ে, যেখানে আপনাকে ওই যে একেবারে সাবজেক্ট মানে নিশের মধ্যে নিশ, মানে সাব টপিকের মধ্যে সাব টপিক ঢুকে যেতে হবে। এরপর কি আছে, এই যে ফিক্স করে, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স করে, আই উইল ডিজাইন। বাগ ফিক্সিং খুবই একটা জনপ্রিয় একটা কনসেপ্ট, এবং এটা নিয়ে যারা কাজ করে বিগিনিং লেভেলে তারা খুবই ফাস্ট কি করে, করতে পারে, মানে পুশ আপ হইতে পারে, তাদের ক্যারিয়ারটা পুশ হইতে পারে। কারণ এই বাগ ফিক্সিংটা কিন্তু সবাই করতে পারে না, কারণ এটা সবার মধ্যে নাই। আপনি যদি এখন বলেন যে ভাইয়া আজকে একটা আপনি পিএইচডি এস্টিমেলে একটা প্রবলেম ফেস করছেন, আপনি কি আজকে ওইটার বাগ ফিক্স করতে পারছেন না? যদি পারছেন, কংগ্রাচুলেশন, আপনি এইরকম এই যে কনভার্ট পিএইচডি সার্ভিসগুলো দেওয়ার জন্য আপনি এখন এলিজিবল। কনভার্ট পিএইচডির মধ্যে যে বাগ ফিক্সিং আছে ওগুলোর মধ্যে কাজ করার জন্য আপনি এলিজিবল। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এলিমেন্টর ল্যান্ডিং পেজ। এই যে এই ভদ্রলোক একটু কম টাকায় দিচ্ছে, আসলে কি কম টাকায় দিচ্ছে, একটু ভিতরে ইন হন, ভিতরে গিয়ে চেক করেন তো, সে এইখান থেকে মাত্র 3টা সেকশন বানাই দিবে। কটা সেকশন? 3টা, 1/3 সেকশন। সেখানে সে কি কি তৈরি করে ডিজাইন, সে কিন্তু সব রকমের ডিজাইন করে না, কামিং সুন পেজ করে, আন্ডার মেইনটেনেন্স করে, ল্যান্ডিং পেজ করে, সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করে দেয়। দেখেন তো $20 কি সে পুরো ওয়েবসাইট করে দিচ্ছে না। একটা ওয়েবসাইটের ক্রিয়েশনের জন্য মিনিমাম 5টা থেকে 10টা সেকশনের প্রয়োজন, সে 1/3 করে দিচ্ছে। কত ডলার দিয়ে? $20 দিয়ে। স্টোরে চলে যান, এই যে একটা ওয়েবসাইট, সম্পূর্ণ ওয়েবসাইট আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। এই যে এলিমেন্টর মডার্ন ল্যান্ডিং পেজ করে দিবে, সেটার জন্য সে কত ডলার চার্জ করছে? $65। প্রিমিয়ামে চলে যান, $120। সে এখন কি করছে, একেবারে নিজের মন মতো একটা ডিজাইন করে দিচ্ছে। তার মানে তার অ্যাকচুয়াল সার্ভিস হলো কত? $120,
বাট সে বেসিকের মাধ্যমে কি করছে, মানুষের অ্যাট্রাকশন গেইন করছে, মানুষের যে ইমপ্রেশন নিচ্ছে যে আমি কিন্তু কম টাকাতেও কাজ করে দিই, তুমি আমার থেকে এই সার্ভিসটা নাও, যদি ভালো মনে করো তাহলে তুমি আমাকে আগামীতে তুমি এই সার্ভিসটা তুমি নিতে হবে। কারণ একটা ওয়েবসাইট কিন্তু 3-4 সেকশনে হয় না, এটা আমিও জানি, আপনিও জানেন, ডিজাইনারও জানে, ক্লায়েন্টও জানে। কিন্তু ক্লায়েন্টের এখানে অপশন দেওয়ার রিজনটা কি, যে তুমি আগে একটা সার্ভিস নিয়ে দেখো, ইউজ করে দেখো, আমার সার্ভিসটা তুমি গ্রহণ করে দেখো, যদি ভালো লাগে, তুমি নিতে চাও নেক্সট টাইম, তুমি তখন আবার নাও। তার জন্য এই যে প্যাকেজ সিস্টেম, ঠিক আছে। ফাইবারের যতগুলো কনসেপ্ট আছে সবগুলোই এক একটা থিওরি। যে ফাইবার 3টা কেন দিল এখানে, একটা প্রজেক্ট মানে একটা ইয়াই দিত, প্রাইসিং ডিটেইল একটাই দিত, 3টা কেন, 3টার কাজ কি, এই যে 3টার কাজ, সেজন্য আপনাকে একবার যাচাই করতে পারে। আপনি একবার ট্রায়াল দিতে চান না, এরকম ট্রায়াল সিস্টেম যদি চান, গেলে অল্প টাকা যাক, $20, আপনি এই যে ট্রায়াল দিচ্ছেন, তাকে ট্রায়াল দেওয়ার পর ভালো লাগছে, কমিউনিকেশন স্কিল ভালো, অল ইন ওয়ান ইজ গুড, তাহলে আপনি তখন কি করবেন, স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম প্ল্যানিং করবেন তার সাথে। ভাল লাগে নাই, সুইচ করেন, অন্য সেলার আছে। তো এইভাবে আপনাকে অনেক মাইক্রো টপিক নিয়ে বের করতে হবে। এবং এটার জন্য কিন্তু আমি কি করছি, আমি আমার ওয়েবসাইটে, আমি আমার ইউটিউবে এটাও আমি অ্যাড করে রাখছি, যে ওয়ার্ডপ্রেসের মধ্যে ইজি জব অন ওয়ার্ডপ্রেস। এই যে আপনি একটু ইয়েতে যান, your channel playlist, web inspiration, fiverr tips, এই যে easy wordpress jobs on fiverr দেওয়া উচিত না, on marketplace দিলে ভালো হতো, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো কি হচ্ছে, অলরেডি কাজ করছে। এবং এই যে গত এক সপ্তাহ আগে একটা ভিডিও আমি এটার মধ্যে কি করছি, অ্যাডও করছি। এই জিনিসগুলো না আপনাদের একটু ভালোভাবে যদি আপনারা আন্দাজ করতে পারেন, এই জিনিসগুলো একটু ফলো আপ করেন, অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাবেন। তাহলে আপনি কি করলেন, ওয়ার্ডপ্রেস নিয়ে নামলেন, ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্স, ওয়ার্ডপ্রেসের ইস্যু ফিক্স, প্লাগইন নিয়ে নামছেন, যে কোনো একটা প্লাগইন নিয়ে ভালো একটা সার্ভিস দিচ্ছেন। এরকম ভাবে আপনি এখন কি হয়ে যাবে, ওয়ার্ডপ্রেসের উপর স্প্রেড করা শুরু করবেন। মানে এক ফাইবার আমরা জানি কয়টা সার্ভিস দেওয়া যায়, 7টা গিগ ওপেন করা যায়। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কি করবেন, এরকম মিনিমাম 5টা-6টা গিগ ওপেন করবেন, এরকম সার্ভিস ওরিয়েন্টেড। এবং গিগ ওপেন করার জন্য আপনার কি কি দরকার, অ্যাট্রাকটিভ ইমেজ, তাই না। আপনি যে এখান থেকে যদি ফলো করেন, আপনি এখান থেকে কি এই যে এদের থেকে আপনি কোন সার্ভিসটা নেবেন, যদি আপনি একবার খেয়াল করেন, যেমন এই ভদ্রলোক, আপনার এখন কাজটা কি, আপনি আগে এটা ফলো করেন যে আপনি একটা কি করবেন, ওয়েবসাইট ক্রিয়েট করবেন। এই যে আপনি এখানে গেলেন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন চলে গেছেন। এখন এখানে একটু খেয়াল করেন, সর্বপ্রথম এখানে একটা জিনিস চোখে লাগে, সেটা হলো কি, আমার এই যে ইমেজগুলো কিন্তু চোখে লাগতেছে বেশি। এই যে এখানে আপনি একটা চোখ বুলাইছেন, মানে আমি স্ক্রল করে এই যে ইমেজগুলো আপলোড হচ্ছে, চোখ বুলালাম, চোখ বুলানো শেষ। এখন আপনি টপে যান, টপে গিয়ে এই যে এই 4জনের মধ্যে কোন ইমেজটা আপনার কাছে অ্যাট্রাকটিভ হচ্ছে, বা চোখ এখানে আটকায় আছে, এইখানে আপনি একটু ফলো করেন। দেখতেছেন যে এই যে 4 ইমেজটাকে আমি যদি একটু টানাটানি করি, এইটাই কিন্তু প্রথম পরে, কারণ এটার কালারটা কি করছে, ফোকাস করছে। কিন্তু আরেকটু ভালোভাবে খেয়াল করলে এই 3 নাম্বারটা কিন্তু ভালো কি করছে, আমাকে ফোকাস করছে। তার মানে এই যে আপনি কিন্তু অলরেডি ইয়া হয়ে গেছেন, ফিক্সড হয়ে গেছেন যে আপনার এটা এবং এই সার্ভিস, এই দুটো সার্ভিস থেকে আপনার কি করা উচিত, গ্রহণ করা উচিত। তখন আপনি কি করছেন, এই সার্ভিস থেকে এখানে যাচ্ছেন, এই সার্ভিসের মধ্যে বিস্তারিত দেখছেন। তখন আপনি দেখতেছেন যে হ্যাঁ, বাজেটের মধ্যে প্রাইসেবল, মানে বাজেট ফ্রেন্ডলি, দেন তার সাথে কন্ট্যাক্ট করছেন, তার সাথে কথাবার্তা বলে আপনি আপনার সার্ভিসটা নেওয়ার চেষ্টা করছেন। বাট আপনার কাছে মনে হচ্ছে না, আপনি যখন কথাবার্তা বলেন, আপনি যখন বাজেট নিয়ে কথাবার্তা বলছেন, তখন দেখবেন যে না, ছেলেটার সুবিধার না, বা ইউজার সেলার এত ভালো না, রেসপন্ড খুব কম করে, তখন আপনি তার থেকে ইগনোর হচ্ছেন। তাহলে এই যে দেখেন, আপনার অ্যাট্রাকটিভনেস, একটা গিগ ক্রিয়েশন অ্যাট্রাকটিভনেস থাকতে হবে। যদি থাকে, দেন আপনি কিন্তু এখানে ইমপ্রেশন, আউটরেশন সব কিছু ওকে থাকবে। তার মানে এক একটা জিনিস থাকে চেইন সিস্টেম, আমি এটা সম্পূর্ণ বলে দিই, চেইন সিস্টেম বিষয়টা। আপনি এটার পর এটা, এটার পর এটা, আপনি ওয়ার্ডপ্রেস শিখছেন, ওয়ার্ডপ্রেস শেখার পর সার্ভিস দিয়ে দিয়েছেন, এখন তাহলে একটু ফাইবার সম্পর্কে ভালোভাবে অবজার্ভ করতে হবে। ফাইবারে কোন প্লাগইনটা ভালো কাজ করছে, কোনটা ভালো কাজ করছে না, কোনটা অ্যাট্রাকটিভ, কোন ইমেজটা অ্যাট্রাকটিভ, কোন টাইটেলটা ইউজ করলে মানুষের চোখে বাজবে, এবং গুগল র্যাঙ্কিং, এসইও র্যাঙ্কিংটা ভালো আন্দাজ করবে। এই যে এসইও র্যাঙ্কিং জানতে হবে, এসইও র্যাঙ্কিং কি, টাইটেল এসইও কিভাবে করে, এই জিনিসগুলো যখন আপনি ভালোভাবে একটু চিনতে পারছেন, দেন আপনার কি হবে, এই যে লাইন হয়ে গেছে, এখন আপনার ইমপ্রেশন ক্লিকের মাধ্যমে এখন ক্লায়েন্টের ইয়াগুলো আপনি আন্দাজ করতে পারবেন যে ক্লায়েন্ট কি চাচ্ছে। ওকে, তো সার্ভিস প্রোভাইড এজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার, ডাব্লিউপি কাস্টমাইজার, এটা যখন আপনার কমপ্লিট,
এখন আপনি আহ, এই সার্ভিস দেওয়া শুরু করেছেন, দেন আপনার কাছে মনে হচ্ছে ওয়ার্ডপ্রেস সার্ভিস দেওয়ার ডান, আপনি এখন চাচ্ছেন কিছু র র সার্ভিস দেওয়ার জন্য, তখন আপনি কি করবেন, এই যে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার সার্ভিস দেওয়া শুরু করবেন, তাই না? বা এটা আমি জাস্ট একটা আপনাদেরকে লিস্ট আপ করে দিচ্ছি, এটা ফলো করতে হবে বিষয়টা তেমন না, আপনি আপনার মতো ফলো আপ করতে পারেন। ফ্রন্ট এন্ড ডেভেলপারের মধ্যে কনভার্ট পিএইচডি আছে, বাগ ফিক্সিং আছে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন আছে, অনেকগুলো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন আপনি, ঠিক আছে? তো এই হলো মার্কেট প্লেসের সাথে আপনার কিভাবে অবজার্ভ করে কাজ করা। এখন আসি নতুন একটা টপিক, সেটা হলো যে আগামীতে আপনাদের কি নতুন কি কি শেখা উচিত, তাই না? এটা একটা টপিক, এটা একটা আলোচনা হইতে পারে, তাই না? আপনারা হয়তো বা এটা তো করছেন, তারপর নিজের কাছে একটা অসম্পূর্ণতা থেকে যায়, এবং ওয়েব সেক্টরটা এমন একটা সেক্টর সেটা যে কোনো সময় পরিবর্তন হইতে পারে। তো আগামীতে আমি যেটা আপনাদেরকে বলবো, সর্বপ্রথম অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে নিজেকে ফোকাস করতে হবে একটু জাভা স্ক্রিপ্টকে। কাকে ফোকাস করবেন? জাভা স্ক্রিপ্ট। আমি এখানে লিখে দিই, হোয়াট শুড উই লার্ন আফটার। আমরা এর পরে কি শিখবো? সর্বপ্রথম আমি যেটা বলি, সর্বপ্রথম সেটা হলো কি, নাম্বার 1 জাভা স্ক্রিপ্ট বা জেএস, খুবই গুরুত্বপূর্ণ বর্তমান মার্কেট। আপনি যদি গত জাভাস্ক্রিপ্টের প্রথম ফান্ডামেন্টাল ক্লাস করছেন, যদি আপনি ফান্ডামেন্টাল ক্লাস করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে জাভাস্ক্রিপ্ট এখন মানে আমাদের ওয়েবের রগে রগে ঘুরে, এটা বলা যায় শিরায় শিরায় ঘুরে। মানুষের শিরায় শিরায় যেমন ঘুরতে পারে, তখন ওয়েবও কি করতে, ওয়েবের রগে রগে জাভাস্ক্রিপ্ট ঘুরে। জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনার ল্যাকিংস আছে, দ্যাট মিনস আপনার ওয়েবের 60%ই ল্যাকিংস আপনার আছে। আপনি বিল্ড আপ করতে পারেন, কিন্তু সেটার অ্যাট্রাকটিভনেসটা যদি আপনি করতে পারছেন না, মানুষকে আকর্ষণ করতে পারছেন না, দ্যাট মিনস আপনার কোনো ভ্যালু নেই। একজন ম্যাজিশিয়ানের কাজ কি? মানুষকে যত আকর্ষণ করতে পারে তার তত ভ্যালু। সে যত ট্রিকি করুক, মানুষ আকর্ষিত হচ্ছে, দ্যাট মিনস হ্যাঁ সে একজন ম্যাজিশিয়ান। ওয়েবটাও অনেকটা এরকম, আপনি বিল্ড আপ করছেন, এটা তো নর্মাল ছেলেও করতে পারে, 1-1.5 মাসের 2-3টা ভিডিও দেখলে মানুষ করতে পারছে, কিন্তু আপনার মধ্যে ইউনিকটা কি? সেই ইউনিকনেসটাই আসবে আপনার কখন, যখন আপনি জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল এবং এই জাভা স্ক্রিপ্ট থ্রু আপনি অনেকগুলো কি করবেন, এই যে বিভিন্ন ধরনের স্লাইডিং, পরবর্তীতে বিভিন্ন ধরনের অটোমেশন ইউজ করবেন, তৈরি করবেন, জেনারেট করবেন, তখনই আপনি নিজেকে ওইরকম ভাবে কি করতে পারেন, আপনি নিজেকে ওইরকম ভাবে আত্মপ্রকাশ করতে পারেন যে হ্যাঁ আমি এখন সামথিং, মানে আমি সামথিং অন ওয়েব। ওকে, জাভাস্ক্রিপ্ট নট অনলি যে একটা সাবজেক্ট তেমন না, সাবজেক্ট একটাই, বাট এর মধ্যে এখন বর্তমান সময়ে অনেকগুলো সাবটপিক থাকে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের সর্বপ্রথম সাবটপিকটা হবে, আমি বিল্ড আপের কথা বলবো, মানে বিল্ড আপ, যেহেতু আপনারা অলরেডি বিল্ড আপ শিখেছেন, সেই বিল্ড আপটাকে আরও একটু ইজি ইউজ করার জন্য, যেমন আপনি আজকের সময় যদি ফেসবুক ইউজ করেন, তাহলে সেটা কি হচ্ছে, আপনাকে কিন্তু একটা লাইক, আগে কিন্তু ওই যে আগের যে ভার্সনটা ছিল 2017-18, 17-18 না, 2018-তে তো রিয়াক্ট তারা করে, জাভাস্ক্রিপ্টে ফেসবুক ওয়েবসাইটে পুশ করে। 14-15 কথা যদি আপনি চিন্তা করেন, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আমার এখানে ওই আমার ভাতিজি, 14-15 সালের কথা একটু মনে করেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে। 2014-15-তে যারা ফেসবুক ইউজ করেছেন, তখন দেখতেন যে যখন একটা লাইক করতেন, লাইক করার জন্য সম্পূর্ণ পেজ কিন্তু একবার রিলোড নিত। কমেন্ট পড়তে চাইতেন, কমেন্ট পড়তে গেলে, কমেন্ট পড়তে গেছেন, কমেন্ট পড়ার জন্য একবার রিলোড নিত। কমেন্টে ক্লিক করছেন, ক্লিক করার পর কমেন্ট করবেন, আরেকবার রিলোড নিত। মানে আপনি একটা লাইক করছেন, একটা কমেন্ট করতেন একটা পোস্টে, এবং সেই কমেন্টগুলো কারা কারা করছে সেগুলো রিড করবে। এই 3টা কাজের জন্য 3বার ওয়েবসাইট কি নিত, রিলোড নিত। এবং একটা ওয়েবসাইট রিলোড নেওয়া মানে মিনিমাম 3 থেকে 4 সেকেন্ড একটা সময় কি হওয়া, মানুষের লস হওয়া। দেখেন এটা কত বড় একটা সমস্যা না? কারণ এটা সোশ্যাল মিডিয়া পেজ, সেখানে কত ফাংশনাবিলিটি, সেখানে যদি একটা ছোট একটা কাজ করার জন্য মানুষের 12 থেকে 15 সেকেন্ড লস হয়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি সেটার উপর কি করে, একটা মানে আকর্ষণহীনতা হয়ে যায়, আকর্ষণটা হারিয়ে ফেলে। তখন তারা কি করলো, 2018 সালে নিজেরাই ফেসবুক কোম্পানি রিঅ্যাক্ট কি করলো, তারা মেড করলো, এবং সেটা সর্বপ্রথম তারা ওয়েবসাইটে কি করলো, ইমপ্লিমেন্ট করলো। কি সেটা, REACT, রিঅ্যাক্ট। তো আপনাদের আমি সর্বপ্রথম একটা দিতে পারি, যে আপনারা যদি আপনারা জাভাস্ক্রিপ্টটাকে ধরেন, জাভাস্ক্রিপ্টটাকে ধরার পর সর্বপ্রথম রিঅ্যাক্ট নিয়ে বসবেন, ঠিক আছে? রিঅ্যাক্ট
খুবই গুরুত্বপূর্ণ। রিয়াক্টটা যদি আপনারা জানেন, আমি মনে করব যে আপনারা ওয়েব সম্পর্কে অনেক ইনফরমেশন আপনাদের মধ্যে কি হবে, গেইন হবে। ওকে, রিয়াক্ট গেল। রিয়াক্টের পরে আপনি কিছু অ্যানিমেটেড কনসেপ্ট দরকার, অ্যাডভান্স। এটা কিন্তু অ্যাডভান্স কথা বলছি। তো অ্যাডভান্স অ্যানিমেটেড কনসেপ্ট দরকার, সেটার জন্য আপনাকে আমি বলে দেব যে কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা সরি কিছু ওইরকম জাভাস্ক্রিপ্টের কিছু কি আছে, ফ্রেমওয়ার্ক অথবা প্লাগইনস আছে, সেগুলো ইউজ করতে পারে, শিখতে পারবেন। যেমন অ্যানিমেশনের জন্য আছে 3JS, ঠিক আছে। এরপর আরও আছে যেটা, সেটা হলো যে GSOC। এগুলো হলো অ্যাডভান্স অ্যানিমেশন, মানে এদের অ্যানিমেশন দেখলে আপনি অনেক হয়ে যাবে, আকর্ষণিত হয়ে যাবে। আপনাদেরকে হয়তো গত জাভাস্ক্রিপ্টের ক্লাসে আমি হয়তো কয়েকটা দেখিয়েছিলাম, যে ওই যে ব্রুনো সাইমনের যে ওয়েব টেমপ্লেটটা, অ্যাকচুয়ালি এটা ওয়েবসাইট না, এটা আপনি ওয়েবসাইট বলতে পারেন, এটা সম্পূর্ণ একটা গেম বলতে পারেন। ব্রুনো সাইমনের যে ওয়েবসাইটটা সে করেছে, এই যে দেখেন। এরপর আরেকটা আছে দ্য ইয়ার অফ গ্রেটা। আমার এই দুটোই মনে আছে, অনেকগুলো দেখেছি, বাট এই দুটো মনে থাকার রিজনটা কি আমি জানি না, হয়তো এই দুটো আমার কাছে অনেক পছন্দ হয়েছে, সেজন্য হইতে পারে। দোনোটাই কিন্তু হাই লেভেল অ্যানিমেশন করা। এটা তো সম্পূর্ণ আপনি দেখলে জাস্ট ওয়াও বা মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন, এটা বলতে পারেন। এই যে স্টার্টে ক্লিক করলাম, এটা হলো তার সম্পূর্ণ একটা ওয়েব টেমপ্লেট। এখানে কি করছে, এখানে একটা গাড়ি সে করছে, একটা গাড়ি। এখন সে বলতেছে যে আপনি আমার এই একটা এনভায়রনমেন্ট আমি তৈরি করে রেখেছি, এখানে আপনার যেটা দেখা দরকার সেখানে যাবেন, এই যে গাড়িটা চালাবেন। এই যে হলো ব্রুনো সাইমনের নাম, দেখতে পাচ্ছেন, ব্রুনো সাইমন ক্রিয়েটিভ ডেভ। এরপর আপনি একটু গাড়িটা একটু আমি ইউটার্ন নিলাম, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়েব ডিজাইন। তাহলে আপনি এখন চিন্তা করতে পারেন না যে ভাই ওয়েবে এটা কিভাবে সম্ভব, একটা গেম, এটা কিন্তু প্রায় একটা গেমই রান করতেছে। এই যে দেখেন সে এখানে কি করছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট সে আপলোড করে রাখছে। এই যে দেখেন এগুলো সব কিন্তু তার প্রজেক্ট। এই যে এটা 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 এটা, তার মানে বুঝতে পারছেন সে কি লেভেলের কাজ এখানে করে রাখছে। আপনি চাইলে ওর ওয়েবসাইটে বসে বসে গেমও খেলতে পারবেন, অনেক ধরনের গেমও সে করে রাখছে, তৈরি করে রাখছে। এই যে দেখেন গেম, আমি গেমও খেলতেছি। তাহলে বুঝতে পারতেছেন ওয়েবে অ্যাকচুয়ালি কি কি করা পসিবল। এগুলো যখন দেখবেন না, তখন আপনার কিন্তু এগুলো মানে মাইন্ড ব্লোয়িং দেখার পর আপনার মাথায় কোশ্চেন থাকবে যে এটা কিভাবে সম্ভব, দেন আপনি এগুলো লার্নিং প্রসেস চলে যাবেন। পরে আছে দ্য ইয়ার অফ গ্রেটা। এটা একটু দেখেন, একটা পার্সন, ঠিক আছে, মানে একটা পার্সনের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটটা, সম্পূর্ণ ওয়েবসাইট স্লাইড আকারে করা। এই যে জাস্ট আপনি এখন কি করেন, এক্সপ্লোরে ক্লিক করেন, এই যে কি বলতেছে, ড্রাগ করো। এই যে দেখেন এক একটা ভিডিও, এক একটা কন্টেন্ট, আপনি এই যে একটু ড্রাগ করেন, ঘুরান, একটার পর একটা কন্টেন্ট ঘুরতেছে। এই যে এখানে একটা একটা তার একটা ইন্টারভিউ, এখানে সে কি রিলেটেড প্রোটেস্ট করতেছে তার একটা ইন্টারভিউ, ঘুরাতে থাকেন। দেখেন কার উপর ভিত্তি করে ঘুরতেছে, এই যে একটা অবজেক্ট। My name is Greta Thunberg. ঠিক আছে, এই যে দেখেন ঘুরতেছে। এগুলো ইন্সপিরেশন। আপনারা এই ইন্সপিরেশনগুলো যখন নেবেন, দেন আপনারা এই অ্যাডভান্স জিনিসগুলো শিখতে পারবেন। এই অ্যাডভান্স জিনিসগুলো শেখার পর নিজেদেরকে ওই রকম ভাবে কি করতে পারবেন, ডেভেলপার হিসেবে, ফ্রন্ট এন্ড হিসেবে, ডেভেলপার হিসেবে নিজেকে কল করতে পারবেন। তো এরকম অনেক টপিক আছে জাভাস্ক্রিপ্টে, যেগুলো আপনাদের সামনে শেষ করাও যাবে না বলে। তো একটা দিয়ে শুরু করেন, দেন আরো গাইডলাইন আরো বাড়বে। ওকে, এরপর আছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কথা চিন্তা করলেন। এখন আপনি যদি বলেন যে ভাই ফুল স্ট্যাক ডেভেলপার কি, যেমন আপনি এতদিন শুধুমাত্র ইন্টারফেস নিয়ে কাজ করছেন,
আপনার এখন প্রয়োজন পড়লো যে ভাই একটু ব্যাকএন্ড নিয়েও কাজ করি, ডাটাবেস ওটা এগুলো সেগুলো একটু বুঝি, তাহলে আপনাকে এখন চিন্তা করতে হবে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে কি কি আছে, তখন আপনাকে অবশ্যই ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য আমি একটু টাইপ টুলে যাই আবার, এই যেখানে লিখলাম FULL। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে 2-3টে জিনিস একটু শেখা লাগতে পারে। নাম্বার 1 PHP, এরপর আছে MySQL। এখন কথা হলো PHP MySQL এটা হলো একেবারে র্যান্ডম, মানে একেবারে কমন, কারণ আপনি যদি চান ওয়েব ডেভেলপমেন্ট, আপনি অলরেডি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাথে পরিচিত, জাভা, C#, C++, এগুলো দিয়েও আপনি কিন্তু প্রোগ্রামিং করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। অনেকে পাইথন সম্পর্কে অনেক আগ্রহী, তখন পাইথন নিয়ে আপনি কাজ করতে পারেন। বাট আপনি যদি এখন জিরো নলেজ হন, এখন আপনার জন্য প্রোগ্রামিং শেখা বা সি শেখাটা একটু টাফ, কারণ সিটা অ্যাজ এ বিগিনারদের জন্য একটু সময় সাপেক্ষ, মানে টাফ বলাটা ঠিক না, সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। তখন কত ওই সময়টাকে স্কিপিং করে আপনি সেটাকে যত তাড়াতাড়ি বিল্ড আপ করতে পারেন। এখন বিল্ড আপ করার জন্য আপনি কি করতে পারবেন, এটা হলো ইজি ফ্রেন্ডলি PHP MySQL, এবং এটা এতটা ইজি, এবং এটা শুধুমাত্র ওয়েবের জন্য তৈরি করা হয়েছে। PHP MySQLটাকে শুধুমাত্র কার জন্য, ওয়েবের জন্য ইউজ করা হয়। এখন ওয়েবের জন্য যেহেতু ইউজ করা হয়, তাহলে তার সম্পূর্ণ ম্যাটেরিয়াল ওয়েবের জন্য, ওয়েবের উপর ডিপেন্ডেন্ট, এবং এই জিনিসটা ইজি টু লার্ন, এবং 80% ওয়েব সেক্টর ডেভেলপমেন্ট অলরেডি কি দিয়ে করা, PHP MySQL দিয়ে করা। ঠিক আছে, তো সেজন্য এটা হলো ফার্স্ট চয়েস, যে আপনি PHP MySQL এর মাধ্যমে কি করতে পারেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। আরও একটা অপশন আছে কিন্তু, মানে আমাদের জন্য বিগিনার ফ্রেন্ডলি, যারা জাভাস্ক্রিপ্ট অনেক বেশি পছন্দ করি তাদের জন্য আলাদা আছে, সেটা হলো Node.js, এরপর এর সাথে হলো MongoDB। এটা হলো কি সেকেন্ডারি অপশন। অনেকে আছে জাভাস্ক্রিপ্টকে এতটাই পছন্দ করে যে সে অন্য কোনো মার্কেটে সুইচ করতে চায় না, তখন আপনাদের জন্য এই যে Node.js, MongoDB। এটা শেখার মাধ্যমে কি হবে, PHP MySQL যে কাজটা সেটা আপনি Node.js, MongoDB তে করতে পারবেন, কিন্তু একই ল্যাঙ্গুয়েজেই থাকবেন, জাভাস্ক্রিপ্টের মধ্যেই আপনি থেকে অল কাইন্ড অফ কাজ করতে পারবেন। এখন আপনাদের কোয়েশ্চেন আরেকটা আসতে পারে, একটা ওয়েবসাইট কিন্তু কি আকারে আসে, একটা ওয়েব আকারে আসে আর একটা সফটওয়্যার আকারে আসে। ভাইয়া এমন কোনো ইজি প্রসেস নাই যার মাধ্যমে আমি কি করতে পারি, একটা সফটওয়্যারও মেক করতে পারবো, এরকম কোনো প্রসেস আছে কিনা? ওয়েল, এরকম একটা প্রসেস আছে, সেটা হলো রিঅ্যাক্টের সাথে কানেক্টেড, সেটা হলো কি রিঅ্যাক্ট নেটিভ। এই যে রিঅ্যাক্টের সাথে কানেক্টেড, কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি বারবার, রিঅ্যাক্টের সাথে কানেক্টেড, সেটা হলো REACT, রিঅ্যাক্ট NATIV, রিঅ্যাক্ট নেটিভ। এইগুলো যদি আপনি শিখেন, আপনি একজন কমপ্লিট ফুল স্ট্যাক অথবা কমপ্লিট মার্ন স্ট্যাক ডেভেলপার, এবং এই ইয়াটা নিয়ে আপনি একটা স্ট্রং পোর্টফোলিও বিল্ড আপ করার পর আপনি যেখানেই যাবেন ইনশাল্লাহ আপনার একটা ভালো একটা প্রাধান্যতা পাবেন। এবং আপনার যদি একটু কমিউনিকেশন লেভেলটা ভালো হয়, কমিউনিকেশন স্কিল, পাশাপাশি যদি আপনি একটু স্পোকেনের উপর বাংলা ল্যাঙ্গুয়েজ হোক বা একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপর একটা দক্ষতা অর্জন করতে পারেন, আপনি সেই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে ওই ল্যাঙ্গুয়েজ জনিত কান্ট্রিগুলোতেও রিমোট জবও করতে পারবেন। কিন্তু এটার জন্য অবশ্যই স্ট্রং একটা কমিউনিকেশন স্কিলের প্রয়োজন আছে, এবং প্রজেক্ট ম্যানেজারিং, মনিটরিং, এই কনসেপ্টগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো মূলত আমার চোখে আপনাদের আগামীর একটা জার্নি, আগামীতে আপনার জার্নিটা কিভাবে নেওয়া উচিত। এখন কোয়েশ্চেন আরেকটা আসতে পারে যে ভাইয়া এটা তো ঠিক আছে, আগামী 10 থেকে 15 বছর পরে ওয়েবে কি চেঞ্জ আসতে পারে, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। আগামী 15-20 বছর পর ওয়েবে কি চেঞ্জ হতে পারে, বর্তমান সময়টা যত তাড়াতাড়ি চেঞ্জেবল হচ্ছে। তো আগামী 20 বছর বা 15 বছরের যদি একটা প্ল্যান আপনি করতে চান বা প্ল্যান যদি আপনার মাথায় রাখতে চান, তখন আমি বলে দিব যে এটা এখনো মানে আগামী 20 বছরে কি হবে এটা কেউই জানে না, জাস্ট এটা একটা থিওরি, তাই না? তো এটা থিওরি। হোয়াট উইল চেঞ্জ ইন ওয়েব আফটার 15 ইয়ার্স, 15 বছর দিন।
এখন কথা হলো আপনি চাচ্ছেন যে ওয়েবটা নিয়েই আপনার লাইফটাকে লিড করার জন্য, তাহলে অবশ্যই আপনার একটা অ্যাকনলেজ রাখা উচিত যে 15 বছর পরে ওয়েব কি চেঞ্জ হইতে পারে। নাম্বার ওয়ান, তখন ওয়েব কি হয়ে যাবে, ওয়েব আর ওয়েব থাকবে না। নাম্বার ওয়ানে যেটা হবে সেটা হলো ওয়েব 3.0 চলে আসবে, মানে ওয়েব 3.0। ঠিক আছে, এখন ওয়েব 3.0 এর ভিতরে খুবই স্পেসিফিক একটা টপিক আছে, সেটা হলো ব্লক চেইন। এটা আমার সম্পর্কে এতটা আইডিয়া নেই, সেজন্য আপনারা আমাকে কোয়েশ্চেন করলে আমি এতটা আনসার করতে পারবো না। জাস্ট এটা একটা থিওরি, এটা আমি নাম শুনেছি, আপনাদেরও নাম শোনাচ্ছি। জাস্ট এটা একটা বড় একটা রেভলিউশন আনতে পারে। ঠিক আছে, আর বর্তমান সময়ে অনেকগুলো কোম্পানিজ এই ব্লক চেইন প্রসেসের মাধ্যমে কি করছে, তাদের ওয়েব বা তাদের সার্ভিস ডেভেলপমেন্ট করে তারা সেই সার্ভিসটা মানুষদের সামনে করছে, রিভিল করছে। নাম্বার টু, ডিজাইন ফ্যাক্টরে কি কি চেঞ্জ আসতে পারে, এটা হলো ডেভেলপমেন্ট ফ্যাক্টর, যেটা এই যে ওয়েব 3.0 সেটা হলো কি ডেভেলপমেন্টে বললাম। ডিজাইনের ক্ষেত্রে মানুষ তখন কি চলে আসবে, ভার্চুয়াল রিয়েলিটি, যেহেতু মেটা কি করছে, একটা ম্যাটার যেমন করছে যে ভার্চুয়াল রিয়েলিটি 3D মোশনে চলে যাবে, তো সম্পূর্ণ ওয়েব সেক্টরটাও কিসে চলে আসবে, ভার্চুয়াল রিয়েলিটি AR বা VR এ চলে যাবে। 3D মোশন, সবাই 3D মোশন চশমা একটা পরে থাকবে, এখান থেকে সে দেখবে কিভাবে কাজ হচ্ছে, সে তখন কি চোখের সামনে ভাসমান সব ফিচার পাবে, ক্লিক করলে এই ফিচার আসবে, পরে হাত দিয়ে ইশারা করলে স্লাইড হবে, এই রিসার্চগুলো চলে আসবে। মানে এটা একটা থিওরি। এটা যদি হয় তাহলে আপনাকে কি শিখতে হবে, তখন আপনাদের এই যে 3D মডেলের জন্য বেশি ফোর্স করতে হবে। 3D মডেল অ্যানিমেশন, অ্যাডভান্স অ্যানিমেশন, যেমন 3GS তা 3D এর জন্য কাজ করে, 2D এর জন্য কি আছে, একটা প্লাগইন, একটা আছে ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো ইউজ করতে হবে। তো ওগুলোকে আপনার লার্ন করতে হবে, কিন্তু সেটা কবে, 15 বছর পর, এটা আজকে না। এবং আজকে আপনি শেখার পরও কিন্তু এতটা ডিমান্ড আপনি দেখতে পাবেনও না। ঠিক আছে, তো এখানে আপনি তাহলে শিখে নিন যে 3D, আমি জাস্ট এটাই লিখে দিলাম, দ্যাটস ইট। তার মানে আগামী 15 বছর পর এই দুটো রেভলিউশন আমাদের ওয়েব সেক্টরে আসতে পারে। ওকে, তো এই হলো মোটামুটি আমার একটা ফেয়ারওয়েল ওভারভিউ, যে মূলত ওয়েব জগতে নিজে কিভাবে ওইরকম ভাবে বিল্ড আপ হয়ে কাজ করানো যায়, বিল্ড আপ হয়ে কাজ করানোর পাশাপাশি নেক্সট পদক্ষেপ আমাদের কি হওয়া উচিত। যদি আপনি বলেন যে না আমি ডান, আমি এতটুকুতেই সার্ভিস দিয়ে সন্তুষ্ট, ওয়েল ইউ আর ডান, আপনি তাহলে এই বক্সগুলোকে ফলো আপ করার দরকার নেই। বা যদি মনে করেন যে না আমার আরও কিছু শেখা উচিত, দেন আপনি এই জিনিসগুলোকেও কি ডে বাই ডে লার্নিং প্রসেসে শেখা শুরু করা উচিত। আশা করি যতটুকু টপিক আলোচনা করেছি ফেয়ারওয়েলের জন্য ততটুকু আপনাদের হেল্পফুল হবে ইনশাল্লাহ। ওকে, জি স্যার, আমাদের সার্টিফিকেট বিষয়ে একটু কথা বললে ভালো হয়। ওকে, সার্টিফিকেট যে বিষয়টা সেটা হলো যে সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু শর্ত প্রযোজ্য। আপনাদের যে পিএইচডি ফাইল দেওয়া হয়েছে ওইখান থেকে মিনিমাম 5টা পিএইচডি কমপ্লিট করে ফুল রেসপন্সিভ ওইখানে সবগুলো কি করবেন, ওই যে অ্যানিমেশন, ঠিক আছে, ওই যে প্লাগইনস যে করি জাভাস্ক্রিপ্ট প্লাগইন ব্যবহার করে ওগুলো সাবমিট করতে হবে। সাবমিট করার পর এগুলো কিন্তু ডাইরেক্ট সাবমিট করা যাবে না, গিটহাবে সাবমিট করতে হবে। গিটহাবে সাবমিট করলে গিটহাব ফাইল কি করবে, ওইটাকে লাইভ করে আমাকে দিবেন, আমি ওই গিটহাব ফাইলটা রিড করব, রিড করে দেন আমি আপনাদেরকে কি করব, ওইরকমভাবে সার্টিফিকেটের জন্য ইস্যু করাবো। আর আপনাদের আমি ওই সার্টিফিকেট ফর্ম আমি আপনাদেরকে 1 সপ্তাহ পর, মানে আজকে কত তারিখ, আজকে শনিবার না, আগামী শনিবার আমি আপনাদেরকে সেই লিঙ্কটা প্রোভাইড করব। তার মানে এই যে সেপ্টেম্বরের 3 তারিখে আমি আপনাদেরকে লিঙ্কটা প্রোভাইড করব। আপনাদের ওই দিনের মধ্যে কি করতে হবে, আপনাদেরকে ওই আপনার যে চাইয়াগুলো আছে সেগুলো পোস্ট করে দিতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হলো বেশি সময় দেওয়া যাবে না, কারণ অলরেডি আপনারা কিন্তু ওভারটাইম ইউজ করেছেন, কারণ কোর্সের মাঝখানে কিন্তু একটা 1 মাস সম্পূর্ণ টাইম কিন্তু আপনারা পেয়েছেন আপনাদের ওই প্রজেক্টগুলো তৈরিতে। তারপরও যদি প্রজেক্ট কমপ্লিটেড না হয়, তৈরি করতে থাকেন, শুরু করেন, একটু সময় বেশি দেন, আগে 4 ঘন্টা সময় দিতেন, এখন 6 ঘন্টা দেন, 8 ঘন্টা দেন। ঠিক আছে, এইভাবে। স্যার একটা কথা বলার ছিল স্যার। জি বল। স্যার এখানে সাইদুল ভাই সহ আপনার 3-4 জন প্রেডিক্ট নিতে পারি কি, আমাদের সবাই 7ম সেমিস্টার আছে, আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে আর কি সবার। আর মানে কি আপনার আমাদের এই যে আপকামিং 2টা পরীক্ষা আছে 29 তারিখ 1 তারিখ, স্যার আমাদের তো এখানে একটু সময়টা বাড়ায় দিলে স্যার ভালো হতো স্যার।
স্যার আমাদেরও ওই একই অবস্থা স্যার, পরবর্তীতে স্যার আমাদের আবার আমরা স্যার ফাইনাল সেমিস্টার এটা স্যার আমাদের তো এটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি আগামী এক সপ্তাহ পর আপডেট জানান যে ভাই আমি এতটুকু করছি, আমাকে একটু সময় দেন, আমি সব দিয়ে দিচ্ছি। আপডেট জানানোর পরে দেন আমি তাহলে আপনাদেরকে আরেকটু সময় নাহলে বাড়ায় দিলাম, ওকে স্যার। ঠিক আছে? বাট যতটুকুই করতে পারেন, জি স্যার। যেহেতু এক্সাম ফোর্স নাই, বাট আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিন্তু আমি সার্টিফিকেট দিতে পারবো না, অল্টারনেটিভ কোনো অপশন এখানে নাই। স্যার এটু পিএইচডি টু ওইটা দিয়ে দিলে ভালো হয়, আমার কাছে সংরক্ষণ করা নাই। আচ্ছা ওগুলো একটু গ্রুপে দেওয়া যাবে মেবি কিনা? আছে, গ্রুপ থেকে একটু সার্চ করে বের করে নিন, নাহলে আমি আরেকবার স্যার দিয়ে দিবো। প্রজেক্টটা এই 17টা প্রজেক্ট আবার একটা দিয়ে দেন। আচ্ছা আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তো এই হলো মূলত আপনাদের আলোচনা। তো আশা করি আপনাদের সাথে জার্নিটা আমার খুব ভালো গিয়েছে এবং আপনারা খুবই ছিলেন, অ্যাক্টিভ ছিলেন। আমার খুব যতজনই ছিলেন সবাই অ্যাক্টিভলি কাজ করেছেন এবং বিভিন্ন প্রবলেমের কারণে আমি হয়তো ক্লাস নিতে পারিনি, আপনারা ওইরকম ভাবে সাপোর্টও দিয়েছেন যে ঠিক আছে প্রবলেম নেই, ক্লাস না নিলেও চলবে। তো এটার জন্য আমি অবশ্যই আপনাদের জন্য থ্যাঙ্কফুল এবং আমি আপনাদের সাথে খুবই একটা ভালো একটা টাইম এনজয় করেছি। বাট এখন আপনাদের বিষয়টা হলো আপনাদের, যে আপনারা নিজেদেরকে ওইরকম ভাবে কিভাবে বিল্ড আপ করে ওই লেভেলটাকে রিচ করতে পারেন। তো মাঝপথে যদি কোনো ভুল করে থাকি বা কারো উপর যদি কোনো কটু কথা বলে থাকি, এটা আপনাদের ভালোর জন্য বলেছি, সেজন্য এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা আজকের অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিই।